আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সবাই ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করেছি। আমরা সবাই জানি আমাদের কোর্স কোড হচ্ছে CE206, কোর্স টাইটেল কোয়ান্টিটি সার্ভেইং সেশনাল। তো প্রথমত আজকের লেকচারে আমরা একটু জানার চেষ্টা করব আমরা এই কোর্সটা জানার জন্য বা পড়ার জন্য কি বই পড়তে হবে। তো আমাদের পড়তে হবে বা কিনতে হবে এস্টিমেশন অ্যান্ড কস্টিং কোয়ান্টিটি সার্ভেইং বাই রুহুল আমিন এবং কোয়ান্টিটি কনস্ট্রাকশন বাই সুশীল কুমার। আমরা অধিকাংশ ক্ষেত্রেই সুশীল কুমারের এই বইটা কিনে থাকি। তো প্রথমত আমরা একটু জেনে নিব কোয়ান্টিটি সার্ভেইং সেশনালের আসলে টোটাল এই সেমিস্টার জুড়ে আমরা কি পড়তে যাচ্ছি সেটা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমত আমরা ওভারভিউ অফ কোর্স কন্টেন্ট দ্যাট ইজ পার্ট 1 আমরা পড়ব ইন্ট্রোডাকশন টু কোয়ান্টিটি সার্ভেইং। প্রথমত আমরা পড়ব স্টাডি অফ ড্রয়িংস, বিল অফ কোয়ান্টিটিস, সংক্ষেপে বলা হয় বিওকিউ, হোয়াট ইজ স্পেসিফিকেশান, নেসেসিটি অফ স্পেসিফিকেশান, মেইন আইটেমস অফ ওয়ার্কস অফ বিল্ডিং, হোয়াট ইজ অ্যানালাইসিস অফ রেট, পারপোজ অফ রেট অ্যানালাইসিস, দেন ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অ্যানালাইসিস। পার্ট 2তে পড়ব Earthwork, excavation for roadway, calculation of volume, measurement from cross sections, terms and abbreviations, mid-section formula অথবা average height method, trapezoidal formula অথবা average end area method অথবা mean sectional area method, prismoidal formula। পার্ট 3তে পড়ব reinforcement, estimation of a RCC slab, reinforced cement concrete, reinforcement used in the RCC, cover and clear cover in RCC, hook, type of reinforcement used in slab, meaning of legends, length of a cranked bar, number of reinforcement, alternately cranked distribution, workout problem। মানে উপরে যে টপিকগুলো আমরা বুঝবো সেই রিলেটেড একটা প্রবলেম করব 3.8-এ। এরপরে পার্ট 4 এস্টিমেশন অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং, বেসিক ক্যালকুলেশন অফ এস্টিমেশন অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, ইউনিট ওয়েট অফ সাব ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, অ্যাসাইনমেন্ট অ্যান্ড লাস্টে আমরা একটা এস্টিমেশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং রিলেটেড একটা প্রবলেম শিখব। পার্ট 5 এস্টিমেশন অফ অ্যান আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এই রিলেটেড আমরা একটা প্রবলেম করার মাধ্যমে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। পার্ট 6 এস্টিমেশন অফ এ সেপটিক ট্যাঙ্ক, ডেফিনেশন অফ সেপটিক ট্যাঙ্ক, কম্পোনেন্টস অফ সেপটিক ট্যাঙ্ক, দেন লাস্টে আমরা একটা এই সেপটিক ট্যাঙ্ক রিলেটেড একটা প্রবলেম করে বোঝার চেষ্টা করব। এটাই হচ্ছে আমরা এই কোর্সে আমরা এগুলো পড়ার চেষ্টা করব। তবে অবশ্যই তোমাদের এই বিষয়ে ধৈর্য থাকতে হবে। তো ফার্স্ট যে লেকচারটা আমাদের ইন্ট্রোডাকশন টু কোয়ান্টিটি সার্ভেইং, তো এই আমাদের আজকের এই লেকচারে আমরা আসলে তোমাদেরকে কোয়ান্টিটি সার্ভেইং সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দিতে যাচ্ছি এবং তোমরা কোয়ান্টিটি সার্ভেইংয়ের বিভিন্ন টার্ম সম্পর্কে আজকের এই লেকচারের মাধ্যমে জানতে পারবে এবং ক্লাস শেষে তোমরা যে বিষয়টা বুঝতে পারবে ড্রয়িং সম্পর্কে জানতে পারবে এবং স্পেসিফিকেশন, তার প্রয়োজনীয়তা, রেট অফ অ্যানালাইসিস এবং ড্রয়িং রিলেটেড বা বিল্ডিং ওয়ার্কস রিলেটেড বিভিন্ন টার্ম সম্পর্কে তোমরা বুঝতে পারবে। আজকের এই লেকচারে যে কন্টেন্টগুলো থাকবে সেটা হচ্ছে স্টাডি অফ ড্রয়িং, বিল অফ কোয়ান্টিটিস, হোয়াট ইজ স্পেসিফিকেশান, নেসেসিটি অফ স্পেসিফিকেশান, মেইন আইটেমস অফ ওয়ার্কস অফ বিল্ডিং, হোয়াট ইজ অ্যানালাইসিস অফ রেট, পারপোজ অফ রেট অ্যানালাইসিস, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অ্যানালাইসিস। এই টপিকগুলো তোমাদেরকে আজকে আমি পড়ানোর চেষ্টা করছি। প্রথম যে আমরা যে আজকে যে লেকচার সেটাতে যদি আমি শুরু করি আজকে, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 1 ইন্ট্রোডাকশন টু কোয়ান্টিটি সার্ভেইং। প্রথমত আমরা যদি একটু দেখি কোয়ান্টিটি সার্ভেইং আসলে কি। কোয়ান্টিটি সার্ভেইং ইজ অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য কস্ট বেসড অন সার্টেন রেটস অফ ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার। দ্যাট মিন্স আমরা কোনো একটা কনস্ট্রাকশন করার জন্য ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, লেবার প্রয়োজন হয়। সো সেই ম্যাটেরিয়াল কিংবা লেবার এর জন্য ডেফিনেটলি আমাদের একটা কস্টের প্রয়োজন আছে, এই কোয়ান্টিটি প্রয়োজন আছে প্লাস কস্টের প্রয়োজন আছে। সো এই দুইটাকে সমন্বয় করে আমাদেরকে একটা হিসাব করতে হয়।
অ্যাসেসমেন্ট করতে হয়, সেটাকেই বলবো হচ্ছে আমরা কোয়ান্টিটি সার্ভেইং। এখন এসেনশিয়াল ইন এ গুড কোয়ান্টিটি সার্ভেয়ার, হোয়াট আর দ্য এসেনশিয়াল ইন এ গুড কোয়ান্টিটি সার্ভেয়ার, মানে একজন গুড মানে কোয়ান্টিটি সার্ভেয়ার কীভাবে হওয়া যায়। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, হি মাস্ট বি অ্যাবল টু ডিসক্রাইব ক্লিয়ারলি ইন প্রপার unambiguous language the requirement of the architect and so arrange his bill of quantities that the builder can quickly, easily and accurately arrive at the estimated cost or the work. দ্যাট মিন্স আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে আমরা যে সার্ভেয়ার যারা আছে তারা গুড কোয়ালিটি সম্পন্ন সার্ভেয়ার কীভাবে হতে পারে, আমাদেরকে এমনভাবে সমস্ত কোয়ান্টিটিটা হিসাব করতে হবে বা কস্টটা বের করতে হবে যাতে যে মালিক কিংবা যে টেন্ডার অ্যাকসেপ্ট করবে কিংবা যে কাজ করবে সবার পক্ষেই যাতে ইকোনমিক্যাল হয় এবং গ্রহণযোগ্য হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রথমত আমরা আসবো স্টাডি অফ ড্রয়িং। স্টাডি অফ ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা যখন ড্রয়িং করব অটোক্যাডের মাধ্যমে তখন ড্রয়িংটা ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার, যেখানে ডোর দিচ্ছি, যেখানে উইন্ডো দিচ্ছি, যেখানে মেইন গেট দিচ্ছি, যেখানে সিঁড়ি দিচ্ছি, লিফট দিচ্ছি বা ডোরের সাইজ, উইন্ডোর সাইজ, প্রত্যেকটা বিষয় স্পষ্ট হতে হবে। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আর 2 নম্বর বিষয় খেয়াল রাখতে হবে ড্রয়িংটা আমরা যেখানে করছি সেখানে আসলে এক্সিস্টিং আর কোনো বাড়ি বা অন্য কোনো স্ট্রাকচার আছে কি না, এই বিষয়টা আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে। এবং আর একটা বিষয় খেয়াল রাখতে হবে ডাইমেনশনের ব্যাপারে, ডাইমেনশন আমাদের এক্স্যাক্টলি হতে হবে, ঠিক আছে। এই যে স্টাডি বা ড্রয়িং সম্পর্কে এই কনসেপ্টগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। এরপরে আসে বিল অফ কোয়ান্টিটিস, বিওকিউ। বিল অফ কোয়ান্টিটিস দ্যাট মিনস আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে আমরা আসলে একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছি, 6 তলা একটা বিল্ডিং। সেই বিল্ডিং তৈরি করতে আমাদের ব্রিক কতটুকু লাগবে, সিমেন্ট লাগবে কতটুকু, স্যান্ড কতটুকু, রড কতটুকু, লেবার কেমন পরিমাণ লাগবে, প্রত্যেকটা বিষয়ে কারেক্টলিভাবে হিসাব করে কিংবা পারিপার্শ্বিক বিভিন্ন কনসেপ্টগুলো কাজে লাগিয়ে হিসাবগুলো মাথায় রেখে, আবহাওয়ার কথা মাথায় রেখে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের পরিমাণ সঠিকভাবে দিয়ে এবং পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এর তথ্য অনুযায়ী, এর রেট অনুযায়ী আমাদেরকে একটা কোয়ান্টিটি প্লাস কস্টের একটা হিসাব বের করতে হবে। এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে বিল অফ কোয়ান্টিটিস। এরপরে হোয়াট ইজ স্পেসিফিকেশান। বেসিক্যালি এ স্পেসিফিকেশন ইজ এ স্পেশাল ডেসক্রিপশন অর এ পার্টিকুলার সাবজেক্ট. An engineering specification contains detailed description of all workmanship and materials which are required to complete an engineering project in accordance with its drawing and details. দ্যাট মিনস একটা ড্রয়িং অনুযায়ী যদি আমি একটা বিল্ডিং তৈরি করতে চাই কিংবা কোনো স্ট্রাকচার কমপ্লিট করতে চাই তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ডিটেলস থাকবে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল এর কস্ট, নাম্বার, তার কোনো স্পেশাল কোনো প্রপার্টিস আছে কি না, প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে থাকতে হবে। এই প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে থাকার নামই হচ্ছে স্পেসিফিকেশান। এখন যদি বলি হোয়াট আর দ্য নেসেসিটিস অফ স্পেসিফিকেশান, স্পেসিফিকেশান কেন দরকার? কারণ হচ্ছে আমরা যে ব্রিক কতটুকু লাগতেছে এবং ব্রিক কোন কোম্পানির নিচ্ছি এবং ব্রিকটা কেমন স্ট্রেংথ পাবো, প্রত্যেকটা বিষয় জানার জন্য এই স্পেসিফিকেশন প্রয়োজন আছে। এবং আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের কতগুলো নাম্বার প্রয়োজন সেটার জন্য আমাদের স্পেসিফিকেশন প্রয়োজন। এবং আমরা যখন ফিল্ডে লেবাররা কাজ করবে তখন স্পেসিফিকেশন ক্লিয়ারলিভাবে যদি আমি ডেসক্রাইব থাকে, বর্ণনা করা থাকে, তাহলে এই লেবারদের কাজ করতে সুবিধা হয়। এবং এই কাজ করার জন্য দেখা যায় কন্ট্রাক্টররা যারা আছে, কন্ট্রাক্টররা কিন্তু এর জন্য যখন স্পেসিফিকেশন ক্লিয়ারলিভাবে থাকে কন্ট্রাক্টররাও স্পষ্টভাবে ডিরেকশন সঠিকভাবে লেবারদের দিতে পারেন। এবং দেখা যেতে পারে যে আমাদের কন্ট্রাক্টররা যখন স্পেসিফিকেশন থাকে সে অনুযায়ী কস্টের একটা অ্যানালাইসিসও করে ফেলতে পারে। এখন এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আবার স্পেসিফিকেশন ক্লিয়ার থাকলে কোনো একটা ম্যাটেরিয়ালের এক্সটেন্ট সম্পর্কেও কিন্তু যথাযথভাবে একটা ধারণা পাওয়া যায়। এরপর আমরা একটু খেয়াল রাখবো মেইন আইটেমস অফ ওয়ার্কস অফ বিল্ডিং। আমরা সবাই জানি ASTM এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস। প্রথমত একটা বিল্ডিংয়ের কাজ করার জন্য প্রথমত আমাদের আর্থ ওয়ার্ক করতে হয়, মানে মাটি খনন করতে হয় ফাউন্ডেশন করার জন্য, দেন কনক্রিট ইন ফাউন্ডেশন, দেন ফাউন্ডেশন করতে হয় মানে রড বসাইতে হয়, দেন তারপরে কনক্রিট দিতে হয়, দেন ফলস কলাম করে দেন হচ্ছে গ্রেড বিম দিতে হয়, তারপরে ব্রিক ফ্ল্যাট সোলিং,
গ্রেড বিম দেওয়ার পরে দেন মাটি দিয়ে ফিল আপ করে তারপরে এক লেয়ারের হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং দিতে হয়। এবং কনক্রিটের যে ফাউন্ডেশন সেটা হচ্ছে বেসিক্যালি যে কনক্রিটটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে 1:4:8 অথবা 1:5:10। তারপরে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের পরে ড্যাম প্রুফ কোর্স ড্যাম প্রুফ কোর্স। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের উপরে আমাদেরকে বেসিক্যালি একটা রিচ সিমেন্ট কনক্রিটের একটা লেয়ার দিতে হবে, যেখানে রেশিও থাকবে হচ্ছে 1:1.5:3। এবং এর যে সিমেন্ট মর্টারটা ব্যবহার করব তারপরে সেটা হলো 1:2 অনুপাতের। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেন মেশনরি, ফাউন্ডেশন অথবা প্লিন্থ মেশনারি ইজ টেকেন আন্ডার ওয়ান আইটেম অ্যান্ড মেশনরি ইন সুপারস্ট্রাকচার ইজ টেকেন আন্ডার এ সেপারেট আইটেম। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মেশনরি হচ্ছে আপনার তোমার ফাউন্ডারি প্লিন্থ মেশনরি এগুলো আমাদেরকে প্রপারলিভাবে হ্যান্ডেল করতে হবে। আর্স মেশনারি ওয়ার্কস, দ্যাট মিন্স আমরা ডোর কিংবা প্রাচীনকালের যে বিল্ডিংগুলো ছিল আর্স প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যেত, এখানে হচ্ছে আনমেশনারি ওয়ার্কগুলো করতে হবে। লিন্টেন্স আবার ওপেনিংস, দ্যাট মিন্স ডোর কিংবা উইন্ডোর উপরে লিন্টেনের বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই লিন্টেনের যে মিনিমাম থিকনেস সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। আরসিসি অ্যান্ড আরবি ওয়ার্ক, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিম কলাম এগুলোতে কি আরসিসি বা রেইনফোর্সমেন্ট প্রপারলিভাবে প্লেসমেন্ট করতে হবে। তারপরে ফ্লোরিং অ্যান্ড রুপিং, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এখানে হচ্ছে আমাদেরকে প্রপার এখানে যে কোয়ান্টিটি দেওয়া আছে প্রপার কোয়ান্টিটি বা প্রপার নাম্বার অনুসারে আমাদেরকে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমাদেরকে কমপ্লিট করতে হবে। দ্যাট মিন্স ডিপিসি অর্থাৎ ড্যাম প্রুফ কোর্সের পরে আমাদের যখন হচ্ছে যদি টাইলস লাগাতে হয় টাইলস লাগাতে হবে, যদি প্লাস্টারিং করতে হয় প্লাস্টারিং করতে হবে। প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং, জেনারেলভাবে দেখা যায় প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে প্লাস্টারিংয়ের থিকনেস হয় 0.5 ইঞ্চি। তবে যদি স্মল ওপেনিং হয় তাহলে যেটা হয় সেটা হলো 0.5 স্কোয়ার মিটারে হচ্ছে এটা হয়। তারপরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন সিলিংয়ের ক্ষেত্রে সাধারণভাবে হচ্ছে 12 মিলিমিটার থিকের একটা প্লাস্টারিং দেওয়া হয়। ডোর এবং উইন্ডোজ এটা প্রপারলিভাবে দিতে হবে। আয়রন ওয়ার্কস আছে, হোয়াইট ওয়াশিং মানে রং করার আগে অনলি চুন দিয়ে যে কাজটা করতে হয়, হোয়াইট ওয়াশিং আর কালার ওয়াশিং আর ডিসটেম্পারিং, দেন পেইন্টিং করতে হবে যে কালারের পেইন্টিং তোমরা করতে চাও, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং দেখা যায় যে স্যানিটারি এবং ওয়াটার সাপ্লাই ওয়ার্কের জন্য আমাদের 8% এবং ইলেকট্রিফিকেশনের জন্য 8% অফ দ্য এস্টিমেটেড কস্ট খেয়াল রাখতে হবে। মানে ওয়াটার সাপ্লাই ওয়ার্ক এবং ইলেকট্রিফিকেশনের জন্য আমাদের টোটাল যে কস্ট এস্টিমেটেড কস্ট বিল্ডিংয়ের তার 8% আমাদেরকে কল্পনা করতে হবে, ধরতে হবে। পিডাব্লিউডি হলো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এইখান থেকে যে রেটগুলো দেওয়া আছে পার স্কোয়ার ফিটের কত খরচ সেটা করে আমাদেরকে অ্যাকচুয়ালি মানে ক্যালকুলেশন করতে হয়। হোয়াট ইজ অ্যানালাইসিস অফ রেট? অ্যানালাইসিস অফ রেট বেসিক্যালি হচ্ছে আমাদের যখন কোনো একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে টেন্ডার হয় তখন বিভিন্ন কোম্পানি তারা তাদের রেটগুলো দেয়। রেটগুলো দেওয়ার পরে কোম্পানিগুলো যে কাজটা করে বা অথরিটি যে কাজটা করে বিভিন্ন কোম্পানি রেটগুলো অ্যানালাইসিস করে কোন কাজটা আমাদের ইকোনমিক্যাল হবে, কোন কাজটা ভালো হবে। তবে ইকোনমিক্যালের পাশাপাশি যে কাজটার গুণগত মান ঠিক থাকবে সেইটা হচ্ছে কোম্পানি হচ্ছে অ্যাকসেপ্ট করে থাকে। এটাকে এই যে বিভিন্ন কোম্পানির রেটটা আমরা অ্যানালাইসিস করে থাকি, এটাকে বলা হয় অ্যানালাইসিস অফ রেট। পারপোজ অফ রেট অ্যানালাইসিস, আমরা কেন করব? এর কারণ হচ্ছে আমরা টু ডিটারমাইন দ্য কারেন্ট রেট পার ইউনিট অফ অ্যান আইটেম অ্যাট দ্য লোকালিটি। প্রত্যেকটা আইটেমের যে কারেন্ট যে রেট প্রপার রেট সেটা আমরা বুঝতে পারবো। টু এক্সামিন দ্য ভেরিয়েবিলিটি অফ রেটস অফার্ড বাই কন্ট্রাক্টার্স, কন্ট্রাক্টররা যে রেটটা অফার করে থাকে তার ভেরিয়েবিলিটি কেমন সেটা আমরা পরীক্ষা করতে পারবো। টু ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড লেবার এক্সটেন্ট রিকোয়ার্ড ফর দ্য প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিংয়ের জন্য আমাদের যে ম্যাটেরিয়াল এবং লেবার প্রয়োজন হয় সেটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই অবশ্যই রেট অফ অ্যানালাইসিস আমাদের প্রয়োজন। টু ফিক্স আপ লেবার কন্ট্যাক্টস রেট, লেবারদের কত টাকা দিতে হবে এটার জন্য আমাদের অবশ্যই রেট অফ অ্যানালাইসিস প্রয়োজন আর কি। Then the price of an item of work is made up of the following components, and summations of this is per rate per unit of an item, that is cost of materials, cost of labor, cost or equipments or tools and plants, cost of overheads or establishment charge,
প্রফিট সব কিছু মিলাই কিন্তু আমাদের রেট অফ অ্যানালাইসিসটা খেয়াল রাখতে হবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অ্যানালাইসিস কতগুলো ফ্যাক্টরের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে, সেটা হচ্ছে এক নম্বর হলো স্পেসিফিকেশন অফ দ্য আইটেম হুইচ ইন্ডিকেটস দ্য কোয়ালিটি অ্যান্ড প্রপোর্শন অফ ম্যাটেরিয়ালস, মেথড অফ কনস্ট্রাকশন অ্যান্ড প্রোটেকশন অফ ওয়ার্কস। দ্যাট মিন্স রেট অ্যানালাইসিসের যে কিছু ফ্যাক্টরগুলো আছে, সেই ফ্যাক্টরগুলো আসলে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি সেটার বর্তমান রেট কেমন বা তার সুইটেবিলিটি কেমন, তার ইকোনমিক্যাল সাইডটা কেমন, সেটার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন। দ্য প্রেজেন্ট রেট অফ ম্যাটেরিয়ালস ফর দ্য আইটেম অফ ওয়ার্ক আপ টু দ্য ওয়ার্ক সাইট। দ্যাট মিন্স আমরা যেখানে কাজ করছি সেখানে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেই ম্যাটেরিয়ালগুলো বর্তমান রেট কেমন। Daily wages of different categories of labor at the locality with their respective outputs. দ্যাট মিন্স আমরা যেখানে কাজ করছি সেখানে বিভিন্ন শ্রেণীর লেবার কিন্তু প্রয়োজন হয় এবং তাদের প্রতিদিনের বেতন কেমন, এটার জন্য কিন্তু আমাদের রেট অ্যানালাইসিস করা দরকার। The range of lead and lift required for deposition of materials to carry out the items of works, অর্থাৎ বিভিন্ন টাইপের যে ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের লিফটের প্রয়োজন হচ্ছে, টাকার প্রয়োজন হচ্ছে, সেটার জন্য কিন্তু আমাদের রেট অ্যানালাইসিস প্রয়োজন। পার্সেন্টেজ চার্জ অফ ওভারহেডস হুইচ ইনক্লুডস ইন্স্যুরেন্স অ্যান্ড পসিবিলিটি অফ থেফট অর লস, অর্থাৎ আমরা যে কনস্ট্রাকশন সাইটে কাজ করছি সেটা যে কোনো সময় কি হতে পারে, চুরি হয়ে যেতে পারে বিভিন্ন ম্যাটেরিয়াল। এই বিষয়টাও কিন্তু আমাদের জানার জন্য, ভালো কনসেপ্টটা ক্লিয়ার থাকার জন্য রেট অফ অ্যানালাইসিস জানা প্রয়োজন। দ্য রেঞ্জ অফ প্রফিট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ইন কানেকশন উইথ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক। দ্যাট মিন্স এরকম হতে পারে অনেক সময় যে আমাদের যেখানে কাজ করছি সেখানে আবহাওয়া, হঠাৎ করে আবহাওয়া সারাদিন বৃষ্টি হলো, তো ওই দিন তো আমরা কাজ করতে পারবো না, কিংবা হঠাৎ করে কোনো অপ্রত্যাশিতভাবে মাঝখান চলে আসছে, ওই দিন আমাদের কাজের হ্যাম্পার হতে পারে। এরকম বিভিন্ন বিষয় কনসিডার করে আমাদেরকে বেসিক্যালি রেটটা দিতে হবে। এই বিষয়গুলো বেসিক্যালি হচ্ছে রেট অ্যানালাইসিসে এফেক্ট ঘটাতে পারে। তো এটাই ছিল আজকের আমার ফার্স্ট লেকচার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ধৈর্য সহকারে তোমরা দেখবে ভিডিওটা, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।